মানে আপনি চিন্তা করেন যে ৭১ থেকে ২৪-এ ওনারা একটা শিফট করিয়েছেন। এখন আমাদের ২৪ কে মুক্তিযুদ্ধ মানতে হবে। আর মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বয়ান হিসেবে আমাদের ছেড়ে দিতে হবে। এই যে ছলচাতুরি করে এরা যে আসলে জামায়াতের এজেন্ডা উম মানে বাস বাস্তবায়ন করার এজেন্ডাকে বাস্তবায়ন করেছে এবং জামায়াতের পারপাস কে সার্ভ করেছে। এটা তাদের বিভিন্ন কথাবার্তা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার 'প্রথম আলোতে' যেদিন হামলা হলো, 'প্রথম আলো' আর 'ডেইলি স্টারে' সার্জিসের স্ট্যাটাস গুলো আপনি দেখেন। এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্জিসই আবার তাদের নেতা নাহিদ সহ তারা গেল 'প্রথম আলো' অফিসে। মানে ফাইজলামির একটা চরম সীমানা যাকে বলে, এই হাসনাত হচ্ছে স্ট্যাটাস দিয়েছে যে যেদিন ব বত এই ৩২ নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া বুলডোজার হয়েছে। দিয়ে ভাঙা হয়। তো আপনি সরকারে বসে একটা দলকে বানানোর প্রক্রিয়া শেষ করে আপনি সরকার থেকে বেরিয়ে এসে ওখানে ঢুকলেন। তো এটাও তো একটা ছলচাতুরি। মানে পদে, পদে এরা মানুষের সাথে বেইমানি করা ছাড়া আসলে কোন কাজ করে নাই। কথায়, কথায় মানুষকে ট্যাগ দেওয়া ছাড়া এদের কোন এবং হাসনাতের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। হাসনাত মবকে উস্কানোর অন্যতম একজন নায়ক। এই সরকার কি হাসনাতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টি থেকে একের পর এক তার যে সদস্য, সেই সদস্যরা যারা এমপি ইলেকশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তারা পদত্যাগ করছে। একদিন আগেই পদত্যাগ করলেন ডাক্তার তাসনিম জারা। আজকে পদত্যাগ করেছেন তাসনুবা জাবিন নামে একজন তাদের সিনিয়র সদস্য। তারও ইলেকশন করার কথা ছিল। এবং আরো সামান্তা শারমিন নামে আরেকজন নেত্রী, তিনিও এনসিপি কে নিয়ে একটা কড়া ভাষায় দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। কারণ এনসিপি জামায়াতের সঙ্গে জোট বাঁধছে, এটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তো এই জামায়াতের সাথে জোট নিয়ে এনসিপির মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়েছে এবং রাজনৈতিক মহলে একটা আলোচনা চলে এসেছে যে এনসিপির আসলে এই শুরুতেই জামায়াতের পেটে ঢুকে পড়া, এইটা তাদের এক ধরনের রাজনৈতিক মৃত্যু ঘটছে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন লেখক ও গবেষক শেরিফ আল শায়ার। শেরিফ, আপনাকে স্বাগতম। স্বাগতম। আমরা জি। আমরা হুম। বিস্তারিত আলোচনায় চলে যাব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার যে আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন। শেরিফ, যেটি বলছিলাম যে রাজনৈতিক মাঠে একটা আলোচনা প্রবল হয়ে উঠছে যে এনসিপির রাজনৈতিক মৃত্যু ঘটে গেল। কারণ তার এখানে যে প্রভাবশালী বা জনপ্রিয় বা প্রোগ্রেসিভ হিসেবে পরিচিত যেই সব সদস্যরা ছিলেন, যাদেরকে যারা নির্বাচন করবেন বলে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন, তারা একজনের পর হুম। একজন রিজাইন করছে, দল থেকে বেরিয়ে যাচ্ছে। অলরেডি দুজন নারী সদস্য তারা বেরিয়েছেন, ডাক্তার তাসনিম জারা এবং তাসনুবা জাবিন, এবং সামান্তা শারমিনও কড়া সমালোচনা করেছেন। কয়েকদিন আগে চট্টগ্রামের যে সমন্বয়ক দায়িত্বপ্রাপ্ত ছিলেন মীর আরশাদুল, তিনিও পদত্যাগ করেছেন। সব মিলিয়ে এনসিপির রাজনৈতিক অবস্থাটা কি? এই যে জামায়াতের পেটে ঢুকে যাওয়ার বিষয়ে আপনার কি মানে আপনি কি দেখছেন আরকি? এদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এনস এ মানে ১ম এ ধন্যবাদ জানাই লাউ ভাই আপনার এবং আপনার দর্শকদেরকে। আ বেসিক্যালি এনসিপির রাজনীতি যে খুব বেশি দূর এগোবে না, এটা কিন্তু তার গঠন প্রক্রিয়ার সময় থেকেই বোঝা যাচ্ছিল। এবং সেটার একটা মূল কারণ ছিল হচ্ছে তারা কিন্তু সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে তারা তাদের কার্যক্রম শুরু করেছিল। অর্থাৎ তাদের জন্মটাই হয়েছে সরকারের আশীর্বাদ নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে। তারা যেসব প্রোটোকল পেয়েছে বিভিন্ন জায়গায়, সেই প্রোটোকল গুলো দেখেই কিন্তু বোঝা যেত যে আসলে এই দলটার ভবিষ্যৎ সামনে এগোবে না। কারণ রাজনীতি তো একটা দীর্ঘমেয়াদী লড়াই। তাই না? মানে এই দীর্ঘমেয়াদী লড়াইয়ে যদি আপনি আ ১ম থেকেই মানে অবশ্যই রাজনীতির একটা বড় টার্গেট থাকে আপনি একদিন ক্ষমতায় যাবেন। কিন্তু হ্যাঁ, আপনার জন্ম হওয়ার সাথে, সাথে আপনি যদি ক্ষমতায় যাওয়ার দিকেই বেশি ঝুঁকে পড়েন, মানে আপনার আদর্শ ঠিক নাই, আপনার তৃণমূল ঠিক নাই,
আপনি কিভাবে রাজনীতি করবেন সে পরিকল্পনাও এখনো ফাইনাল হয় নাই বা চূড়ান্ত হয় নাই বা আপনি সেটা মাত্র শুরু করেছেন। সেটার আগেই যদি আপনি নেগোশিয়েটর হন যে আমি ক্ষমতায় যেতেই হবে আমাকে, আমাকে এমপি হতেই হবে। মানে ওই জায়গাটা থেকে তারা যে দুর্বল এইটা হচ্ছে প্রমাণ পেয়েছে আগে থেকেই। এখন প্রোগ্রেসিভ যেই উইংটা এখানে এখন পর্যন্ত তো আসলে তাসনিম জারা এবং আ তাসনুভা তাসনিম জাবিন আজাদ। ওনারা দুজন পদত্যাগ করেছেন। আপনি সামান্তা শারমিনের কথা বলেছেন। আমার কাছে সামান্তা শারমিনকে মোটেও প্রোগ্রেসিভ মনে হয় নাই কখনো। উনার কথাবার্তার মধ্যে কিন্তু আমি সবসময়ই একটা কি বলবো? একটা রক্ষণশীল হুম, টোন আমি পেয়েছি। উনি কথা হয়তো খুব ভালো বলেন, যুক্তিতর্ক অনেক ভালো দেন। কিন্তু উনি কিন্তু রক্ষণশীল। কিন্তু তাসনুভা এবং আ আপনার তাসনিম তাসনিম জারা। জারা দুজনকেই কিন্তু আমার শুরু থেকে প্রোগ্রেসিভ মনে হয়েছে। যদিও তাসনিম জারাকে তো আমি পলিটিক্যাল বক্তব্য দিতে আসলে আমরা কিন্তু খুব কম দেখেছি। আপনি দেখেছেন কিনা আমি জানি না। সে কিন্তু পলিটিক্যাল বক্তব্য খুব একটা দিয়েছে বলে আমার মনে হয় না। কিংবা টক শো গুলোতেও আসলে বুঝতে পারতাম যে উনি কিভাবে কথা বলেন। বেসিক্যালি উনি তো হাইলি এডুকেটেড এবং একটি ভালো বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা করেছেন। এরপরে মানে নিশ্চিত ভালো ভবিষ্যৎ ছেড়ে আমরা যেটা বলি আরকি বিদেশ থেকে যারা আসেন যে হ্যাঁ, ভালো ভবিষ্যৎ ছেড়ে তারা দেশে এসছেন। নিশ্চয়ই উনি ভালো কিছু করতে চেয়েছেন বলেই তো এসছেন। আর তাসনুভা ওনাকে তো আমরা টক শোতে দেখি এবং আমার বরাবরই ওনাকে খুবই আ কি বলবো? আ খুবই স্পেসিফিক একজন পারসন মনে হয়েছে। মানে উনি কি করতে চান, সেটা হুম, কিন্তু উনি সবসময় উনার কথাবার্তায় উনি বলেছেন। ইভেন আমার এখনো মনে আছে একটা টক শোতে উনি বলছিলেন যে, "আমি জানি" মানে উনি বলছিলেন যে, "আমি জানি আমাদের পথটা অনেক কঠিন। অনেক দূর যেতে হবে।" অর্থাৎ পুরনো এস্টাবলিশমেন্ট এর সাথে ফাইট ফাইট করে তাকে করে যাইতে হবে। রাজনীতি করা এবং এটা যে হুম। একটা দীর্ঘমেয়াদী আ লড়াই, সেইটা উনি জানতেন। তো স্বাভাবিকভাবেই আমার কাছে মনে হয়েছে যে ওনার একটা প্রোগ্রেসিভ উইং এবং সেই প্রোগ্রেসিভ উইংটা কিন্তু আস্তে, আস্তে বেরিয়ে আসবে এবং আমার ধারণা যে তাসনুভা কিংবা তাসনিম যারা এখন বেরিয়ে আসলেও তারা কিন্তু আমার ধারণা শুরু থেকেই দলে একটা কোণঠাসা অবস্থায় ছিল। হ্যাঁ, সেটা তো তাসনুভার যা ফেসবুক স্ট্যাটাসে আপনি হ্যাঁ, নিশ্চয়ই পড়েছেন। সেখানে এটা আমার ধারণা যে অনেক হ্যাঁ, ইঙ্গিতও দিয়েছেন। শুরু থেকেই কোণঠাসা অবস্থায় ছিল কিন্তু উনারা টিকে থাকার চেষ্টা করেছেন আরকি। যে চেয়েছেন যে একটা নতুন রাজনৈতিক বা নতুন একটা পলিটিক্যাল ফোর্স এটাকে একটু আ গড়ে পিটে ওনারা এটাকে ঠিক করবেন। কিন্তু আমার ধারণা জামাতের মধ্য দিয়ে আসলে জামাতের সাথে জোটে যাবে এই বিষয়টার কারণে তারা বেরিয়ে আসছেন। এটা আমি ইয়াং জেনারেশন এর জন্য একটা কথা বলতে চাই। তারা হয়তো জানেন না। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির করুণ দশা হয়েছিল কিন্তু জামাতের কারণে। জামাতের কারণে। তাই না? মানে হুম, ২০০১ এ তারা যখন জামাতের সাথে জোট করে সরকার গঠন করেছে এবং জামাতকে মন্ত্রী বানালো জামাতের এবং চিহ্নিত যুদ্ধাপরাধী ২ জনকে মন্ত্রী বানালো। তখন কিন্তু বিএনপির যে ইন্টেলেকচুয়াল উইং, সেই ইন্টেলেকচুয়াল উইংটা কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে আসে। বিএনপির কাছ থেকে কিন্তু দূরে সরে আসে। অর্থাৎ আপনি রাজনীতি কিন্তু শুধু মাঠে হবে না। রাজনীতি কিন্তু আপনার মেধার ইন্টেলেকচুয়াল খেলাতেও মেধার খেলা। রাজনীতি হয়। হ্যাঁ। অর্থাৎ ইন্টেলেকচুয়াল ফোর্স আপনার থাকতে হয়। সেই আর ফোর্সটা একজন কিন্তু ন বিএনপি থেকে নরমালি দূরে একজন সরে আসে। দেশপ্রেমিক কেউই তো আসলে চাইবে না যে কোনো রাজাকার, কোনো আ যুদ্ধাপরাধী বা দেশবিরোধী কেউ অ্যা কোনদিনই মানে যাবে না। ক্ষমতায় আসুক। এটা কেউ চাওয়ার কথা না আরকি। দেশপ্রেমিক যদি হন কোনদিনই কেউ চাবে না এবং চাইবেন না। হ্যাঁ, আর এই আমি একটা স্ট্যাটাসেও লিখেছি যে এই অ্যা এনসিপি পুরোটাই আসলে তারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, তারাই গণ অভ্যুত্থানের শক্তি। এইটা তারা প্রমাণ করার বহুবার চেষ্টা করেছে। এনসিপি কিন্তু হয়েছে কবে? এই বছর হয়েছে। এই ২০২৫ এ বছর। হয়েছে। হুম। এনসিপি তো গণ অভ্যুত্থানের ফোর্স না। হ্যাঁ, এনসিপি হচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের একটা বিশাল গোষ্ঠীরা মিলে এটা করেছে। সেটা ঠিক আছে। অনেকটা জাসদ হয়েছিল না আমাদের হ্যাঁ, স্বাধীনতার হ্যাঁ, পরে? হ্যাঁ, হ্যাঁ। জাসদও তো তাই। তাই না? মুক্তিযুদ্ধের পরে সেখান থেকে বেরিয়ে তারা একটা মানে দল আওয়ামী করেছিল। লীগের পেট থেকে বেরিয়ে তারা একটা আ রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট। দল তারা গঠন করেছিল। এখন এনসিপি কে যেটা মানে তার যেই মূল সমস্যাটা হয়েছে যে তার ভেতরে প্রচুর পরিমাণ কিন্তু শিবির আছে।
অর্থাৎ সাবেক শিবির আছে। না, এই এটা গোষ্ঠীটা কিন্তু শুরু থেকেই এটা হ্যাঁ, সবাই সন্দেহ করছিল এবং জামায়াতের বি টিম হিসেবে আখ্যায়িত করছিল সবাই। আপনার নিশ্চয়ই মনে হ্যাঁ, আছে যখন এই তারা এই গঠন এই করেছে। গোষ্ঠীটা কিন্তু খুবই সক্রিয়। এখন আপনি দেখেন হাসনাত সার্জিসের কথাই ধরেন। তারা ছাত্রলীগ করা ছেলে। ছেলে, হ্যাঁ। ছাত্রলীগ করেছে। হাসনাতের বক্তব্য তো এখনো ফেসবুকে আমরা দেখতে এই সরি এই সার্জিসের বক্তব্য হুম, আমরা দেখতে পারি। ইভেন আপনার বৈষম্য বিরোধী যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনের একটা অন্যতম স্লোগান ছিল কি? বঙ্গবন্ধুর কিন্তু বাংলায় বাংলা বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু হুম, আপনার ৫ই আগস্টের পরে বঙ্গবন্ধু হয়ে গেছে পৃথিবীর সবচাইতে খারাপ একটা মানুষ এবং হুম, বাংলাদেশের স্বাধীনতায় মনে হয় ওনার কোনো ভূমিকাই নাই এবং ওনাকে বানায় ফেললো কি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের আইকন ওনার ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেললো ঐতিহাসিক বাড়ি এবং বলা শুরু করলো কি মুজিববাদ মুর্দাবাদ। মুজিববাদ জিনিসটা কি? আমরা ৭২ এ কোনো এক সময় হয়তো একটা স্লোগান হয়েছিল তাও সেটা কোনো ভাত পায় নাই এই স্লোগান। আর গত ১৬ বছরে শেখ হাসিনার আমলে তো মুজিববাদই আমরা শুনি নাই। কিন্তু তারা এই মুজিববাদটাকে ফিরে আনছে, এই শব্দটাকে ফিরে আনছে এবং তারা এই মুজিববাদ মুর্দাবাদ বলছে। তাইলে এই যে ছলচাতুরি করা, তারা আগেও ছল করেছে, চাতুরি করেছে এবং এখনো তারা ছল চাতুরি করছে। আমি আপনাকে একটা পুরনো নিউজ পড়ে শোনাই। তখনও কিন্তু তারা এনসিপি গঠন করে নাই। আচ্ছা, আপনাকে আমি বলি যে হাসনাত কি বলেছে, ওইটা দিয়েই কিন্তু বোঝা যায় যে ওদের আদর্শটা আসলে কোন জায়গায় ছিল এবং আল্টিমেটলি তারা যে জামাতের পেটের মধ্যে ঢুকবে এটাই খুবই স্বাভাবিক। আপনি দেখেন যে এটা হচ্ছে আপনার ৮ সেপ্টেম্বর প্রকাশিত একটা নিউজ 'প্রথম আলোতে'। আমি আপনাকে চাইলে লিংকও দিতে পারি। এখানে চিটাগং ইউনিভার্সিটিতে হাসনাত একটা বক্তব্য দিয়েছে। হাসনাত সেখানে বলছে যে, "এখন প্রশ্ন এসেছে আপনারা যে রাজনৈতিক বন্দোবস্ত করবেন সেটা ২৪ কে ভিত্তি করে করবেন নাকি ৭১ কে ভিত্তি করে করবেন?" কারণ ৭১ কে ভিত্তি করে যদি করেন তাহলে সেটা ছিল আওয়ামী বয়ানের উপর প্রতিষ্ঠিত। এটাকে বিকৃত করা হয়েছে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগের ছিল? আপনারা সংবিধানের দিকে দেখেন। সংবিধান লেখা হয়েছে ৭০ এর নির্বাচনের ভিত্তিতে। আর ৭০ এর প্রতিনিধি ছিল আওয়ামী লীগ। তাহলে সংবিধানটা কাদের? সংবিধানটা কি সার্বজনীন হয়েছে? এই এই হচ্ছে আপনার আ হাসনাতের ভাষ্য। আরেকটা লাইনও আমার পড়া উচিত। মানে সেখানে উনি বলছেন যে, "এগুলো নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আপনি ৭১ এর উত্তরাধিকার বজায় রাখবেন কিনা, ৭০ এর গণপরিষদের উত্তরাধিকার বজায় রাখবেন কিনা, নাকি ২৪ এ যে প্যারাডাইম শিফট হয়েছে, সেটাকে প্রতিষ্ঠা করতে চান কিনা?" মানে আপনি চিন্তা করেন যে ৭১ থেকে ২৪ এ ওনারা একটা শিফট করিয়েছেন। এখন আমাদের ২৪ কে মুক্তিযুদ্ধ মানতে হবে। আর মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বয়ান হিসেবে আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে মানে দিয়ে এই এটাকে যে নাই করে দিতে ছলচাতুরি হবে করে আরকি। এই যে ছলচাতুরি করে এরা যে আসলে জামায়াতের এজেন্ডা উম মানে বাস বাস্তবায়ন করার এজেন্ডাকে বাস্তবায়ন করেছে এবং জামায়াতের পারপাস কে সার্ভ করেছে। এটা তাদের বিভিন্ন কথাবার্তা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি 'প্রথম আলোতে' যেদিন হামলা হলো, 'প্রথম আলো' আর 'ডেইলি স্টারে' সার্জিসের স্ট্যাটাস গুলো আপনি দেখেন। এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্জিসই আবার তাদের নেতা নাহিদ সহ তারা গেল 'প্রথম আলো' অফিসে। মানে ফাইজলামির একটা চরম সীমানা যাকে বলে, এই হাসনাত হচ্ছে স্ট্যাটাস দিয়েছে যে যেদিন ব বত এই ৩২ নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া বুলডোজার দিয়ে হচ্ছে। ভাঙা হয়। তো হুম। তাদের কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে। তারা করবে নতুন বন্দোবস্ত। এটা আমাদের কাছে শিখতে হবে। না আপনার কিন্তু নাহিদের কথাই ধরেন না। নাহিদকে আমার তাদের মানে তুলনামূলকভাবে অনেক মানে কি বলবো? ম্যাচিউরড মনে হয়। কথাবার্তা ম্যাচিউরড মনে হয়। ইভেন তার আ গাম্ভীর্যও একটা ভালো জায়গায় আমার কাছে মনে হয়। ওদের থেকে বেটার মনে হয়। নাহিদের অবস্থাটা দেখেন না। নাহিদ সরকারে থেকেছে। ওখান দিয়ে তার বন্ধুরা দল বানাইছে এবং নাহিদ সেখানে আসবে। মোটামুটি কিন্তু কনফার্ম। নাহিদকে যখনই প্রশ্ন করা হচ্ছে, নাহিদ বলে, "আমি এখনো ভাবছি না। সরকার হ্যাঁ, থেকে হ্যাঁ, বেরিয়ে হ্যাঁ। যাওয়ার কথা আমি এখনো হুম। ভাবছি না। আমি এখনো সিদ্ধান্ত নেই নাই।" কিন্তু ১ মাসের মধ্যে আমরা দেখলাম যে নাহিদ সেখানে চলে গেল। তো আপনি সরকারে বসে একটা দলকে বানানোর প্রক্রিয়া শেষ করে আপনি সরকার থেকে বেরিয়ে এসে ওখানে ঢুকলেন। তো এটাও তো একটা ছলচাতুরি। মানে পদে এরা মানুষের সাথে বেইমানি করা ছাড়া আসলে কোন কাজ করে নাই। কথায় মানুষকে ট্যাগ দেওয়া ছাড়া এদের কোন এবং হাসনাতের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। হাসনাত মবকে উস্কানোর অন্যতম একজন নায়ক। এই সরকার কি হাসনাতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? এই সরকার ব্যবস্থা নেয় নাই। ওই তো সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয় সাংবাদিকরা।
সাংবাদিক না, এই সরকার তো তাদেরকে নিয়োগকর্তা হিসেবে মান্য করে। আচ্ছা, এর হ্যাঁ। সঙ্গে আপনার কথার সঙ্গে আরেকটা প্রসঙ্গ আমার মনে পড়লো যে এরা সবসময় এই মুক্তিযুদ্ধকে নাই করে দেওয়া, অপ্রাসঙ্গিক করে দেওয়া, এরকম বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ১ বছরও পার হয়নি। তাদের নিজেদের রাজনৈতিক দলটাই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। একেবারেই মানে এখন তাদের কোনো আওয়াজ সেই অর্থে নাই বললেই চলে। আরেকটা রাজনৈতিক দল এবং যেটা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত, সেই দলের পেটে বসে তাদের রাজনীতি করতে হচ্ছে এবং সেটা নিয়ে তাদের দলে একটা বিশাল বিভাজন তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৩০ জন তাদের এক হুম। পক্ষে একটা স্মারকলিপি দিয়েছে। তার পাল্টা স্মারকলিপি ১৭০ জন দিয়েছে। জামায়াতের পাল্লাটা যদিও ভারী। কিন্তু এই যে এই দলটা, এই যে ছাত্ররা, এরা তো এই যে আপনিও বললেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বুলি গল্প শুনিয়েছে, ভোলানোর চেষ্টা করেছে। কিন্তু তাদের কিন্তু ৫ আগস্টের পরে সাধারণ মানুষের কাছে কিছুটা জনপ্রিয়তা ছিল। মানে হয়তো অনেক বেশি হুম। ছিল না, কিন্তু কিছুটা ছিল। কিন্তু এই তরুণদের এই ১ বছরের যেতে না যেতেই এত ধসটা কেন? মানে একেবারে মানে আকাশ থেকে মনে হচ্ছে যে মাটিতে শুইয়ে পড়েছে। এটা কেন? এটাতে এটার আমি বলি, আপনার মনে আছে কিনা যে নাহিদ যখন সরকারে, তখন নাহিদ ফারুক ওয়াসিফকে একটা সাক্ষাৎকার দিয়েছিল ১ম সমকালে প্রকাশ হয়েছিল। আপনার মনে আছে কিনা? হ্যাঁ, নাহিদ হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওখানে খুব চমৎকার একটা কথা বলছিল। মানে নাহিদকে যখন বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, মানে আমার এক্সাক্ট মনে নাই। কিন্তু মূল বিষয়টা ছিল এরকম যে ফারুক ওয়াসিফ ওনাকে প্রশ্ন করতে চেয়েছেন যে রাজনীতিতে আসবে কিনা, বা দল-টলের বিষয়, এরকম সম্ভবত একটা প্রশ্ন ছিল। নাহিদ ওখানে একটা উত্তর দিয়েছিল যে, "আমরা যদি এখন রাজনীতিতে আসি, আমাদের এখন আমাদের হচ্ছে এখন আমরা তাহলে ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পড়ব।" আচ্ছা। দেখেন হুম, হুম, কতটা হুম, হুম, ম্যাচিউর চিন্তা। নাহিদ আমার হুম। বয়সে অনেক ছোট। কিন্তু এই যে ওর মাথায় এই ম্যাচিউর চিন্তাটা ছিল যে আমরা যদি এখন পলিটিক্স এর মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমরা ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পড়ব। আমার ধারণা ছিল যে নাহিদরা হচ্ছে অল টাইম বাংলাদেশে, আপনি যত তরুণ প্রজন্মের আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণ অভ্যুত্থান, ৯০ এর গণ অভ্যুত্থান, কোথাও ছাত্ররা কিন্তু ক্ষমতার ভাগ চায় নাই। ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন সফল হয়েছে, রাজনীতিবিদরা দায়িত্ব নিয়েছে, ছাত্ররা ক্লাসে ফিরে গেছে। এই ১ম বার আপনার ছাত্ররা ক্ষমতার ভাগ চেয়েছে এবং তাদেরকে সেই ক্ষমতার ভাগ দেওয়া হয়েছে। এরপরে কি মনে করে তারা রাজনৈতিক দল করেছে আমি জানি না। কিন্তু রাজনৈতিক দলে আপনার মনে আছে লালু ভাই, আমরা কিন্তু দীর্ঘদিন আলাপ করতাম যে বাংলাদেশে একটা ৩য় শক্তি দরকার। আওয়ামী লীগ, নতুন ধারা। বিএনপির বাইরে একটা ৩য় শক্তি দরকার। যেই শক্তিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রপারলি অ্যাড্রেস করবে। এখানে এককভাবে যেমন বঙ্গবন্ধু থাকবে না, আবার এককভাবে বঙ্গবন্ধু কিছুই না, এইটা হ্যাঁ, প্রমাণেরও সেটা কেউ সে চেষ্টা সে করবে সে না। চেষ্টা করবে ইতিহাসে না। যা ঘটেছে আমরা সেটাই একটা দল তরুণ প্রজন্মের সামনে আনবে। একটা দল বাংলাদেশের সহনশীলতার রাজনীতি তৈরি করবে। একটা দল বাংলাদেশের মানুষের মধ্যে যেই বিভাজন, সেই বিভাজনটাকে সরিয়ে দিয়ে ঐক্যবদ্ধ করবে। এইটা কিন্তু আমাদের একটা চাওয়া ছিল। আমি মানে ওরা তো এখন তরুণ প্রজন্ম। আমি আজ থেকে ১০ বছর আগে আমিও তরুণ ছিলাম। ২০১০, ১১, ১২, ১৩ ওই সময়টাতে। আমি কিন্তু ওই সময় খুব আশা করতাম ইয়াং জেনারেশন একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল ফোর্স তৈরি করুক। যে ফোর্সটা মুক্তিযুদ্ধপন্থী হবে, বাংলাদেশপন্থী হবে। সে ভারতের পক্ষেও দালালি করবে না, সে আমেরিকার পক্ষেও দালালি করবে না। কিন্তু হইলটা কি? ওরা আসলে ওদের এত বড় একটা সম্ভাবনা, এই হুম। সম্ভাবনা বাংলাদেশের বা সুযোগ, সুবর্ণ সুযোগ বাংলাদেশে ভবিষ্যতেও আর কেউ পাবে কিনা আমার সন্দেহ আছে। এত বড় সুযোগ নিয়ে এসে তারা করল কি? পুরো দেশটাকে, মানে একটা বিভাজিত দেশকে আরো বিভাজন তৈরি করে ফেলল। তারা মুক্তিযুদ্ধকে আলাদা করল, তারা গণ অভ্যুত্থানকে আলাদা করল, তারা বিএনপিকে আলাদা করল, তারা অন্য রাজনৈতিক শক্তিকে আলাদা করল এবং ওনারাই সবকিছু করেছেন, ওনারাই নেতৃত্ব দিয়েছেন, ওনারাই সবকিছু বলেছেন। এই আন্দোলনে যদি বিএনপি অংশগ্রহণ না করত, আমি দেখতাম ওনারা কি করতে পারত। না, এই সেটাই। আন্দোলনের শুরুতে যদি ওনারা বলতো যে ৭২ এর সংবিধান আমি মানি না, এই ওই বঙ্গবন্ধুকে আমি মানি না। এগুলো যদি বলতো, মুজিববাদ মুর্দাবাদ ওই ৪ তারিখে যখন ঘোষণা দিছে ১ দফা, বলতো মুজিববাদ মুর্দাবাদ।
দেখতাম ৫ তারিখে কয়জন মানুষ মাঠে নামে। মানে এগুলো হচ্ছে তারা ওই সময় বাংলাদেশের মানুষ চেয়েছে কি? শেখ হাসিনার পতন চেয়েছে। যে শেখ হাসিনাকে তারা আর এক মুহূর্ত ধারণ করতে পারছে না। এটা হচ্ছে মানুষের ভেতরের ক্ষোভ। এখন এই ক্ষোভটাকে কিন্তু আপনি তাদের পক্ষ থেকে তো বলা ইউটিলাইজ হয় করছেন। যে এটা meticulous একটা ডিজাইন। এখন তো অনেকেই সেটা বলছেও, মানে স্বীকারও করছে যে এটা একটা শুধু সাধারণ আন্দোলন ছিল না। এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়। এবং দেখেন আওয়ামী অনেকেই লীগ কিন্তু এটা আমি এটা আমি একটা স্বীকারও কথা করেছে। আমি একটা কথা স্পষ্ট করে বলি। অনেকের পছন্দ হবে না কথাটা। আওয়ামী লীগ এটাকে meticulous ডিজাইন বলবে, এটা আওয়ামী লীগের পলিটিক্স। বাস্তবতাটা কি ভাই? বাস্তবতা হচ্ছে আপনি 18 সালে একটা নির্বাচন করছেন যে নির্বাচনটা কোন নির্বাচনই হয়নি। ২০২৪ সালে আপনি মানুষের সামনে একটা সাজানো নাটকের নির্বাচন করেছেন। তো এই অপরাধের শাস্তি তো হওয়া উচিত। এই অপরাধ তো আপনি করেছেন। আপনি তো গুম করেছেন। আপনি তো ক্রস ফায়ার করেছেন। আপনি তো হাজার, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তো একটা আন্দোলন আপনি এমন এক মেকানিজম তৈরি করেছেন, এই মেকানিজমকে ভাঙতে হইলে তো ষড়যন্ত্রই হবে। ষড়যন্ত্রের জায়গাটা তো আপনি তৈরি করে দিয়েছেন। কিন্তু আপনার তো উচিত ছিল দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা রাখা। আপনি নিজের মানে আপনি যখন রাজনীতি করবেন, আপনার অপোনেন্টকে কিন্তু মাঠে থাকতে দিতে হবে। এটা কিন্তু হুম, এটা হুম, কিন্তু পলিটিক্স এর হুম। একটা মূল শর্ত। আপনার অপোনেন্টই যদি না থাকে, আপনি কিন্তু নাই হয়ে যাবেন মাঠে। যেমন ভবিষ্যতে এই যে সামনে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হইল কি জানেন? বিএনপির সামনে বড় অপোনেন্ট নাই। বিএনপির বড় অপোনেন্ট আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখছেন। অথচ এই সরকারের উচিত ছিল কি? যারা যারা অপরাধী আপনি তাদেরকে বিচার করেন। যারা অপরাধী না এবং তারা পার্টি করবে। সমস্যা কি? তারা নরমাল এখন রাজনীতিতে উনারা আসুক দল আরকি। দল হিসেবেও আওয়ামী লীগকে বিচার করতে চান। বিচারের আগে উনারা বিচার করে দিলেন নিষিদ্ধ করে। সেটা সরকারের একক সিদ্ধান্ত। সেটা আমাদের এখানে তো আর বলার কিছু নাই। যেহেতু আইন, সন্ত্রাস বিরোধী আইন। যে আইনের বিরুদ্ধে আসিফ নজরুল পর্যন্ত কথা বলছে। ওই আইন নিয়েই আসিফ নজরুল এই প্রয়োগ করছে, ছাত্রলীগকেও অপপ্রয়োগ নিষিদ্ধ করছে। করছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করছে। তাই না? অপপ্রয়োগ এটা করছে। কিন্তু কালো আইন বলা হয়। তো আপনি নিজে ক্ষমতায় এসে তো এই কালো আইন ব্যবহার করছেন। তো এসব প্রশ্নের মুখোমুখি কি ওনাদের হইতে হবে না ভবিষ্যতে? না, তা তো অবশ্যই। আমরা একটু পুরোনো প্রসঙ্গে ফিরে যাই, যেটা এই যাদেরকে নিয়ে আলাপ করছিলাম এনসিপি। আরেকটা বিষয় এনসিপি কে নিয়ে কথাবার্তা হতো, সেটা হলো যে এনসিপির যে শুরু, তাদের একটা স্বতন্ত্র যে আইডিওলজি থাকবে, একটা বৈশিষ্ট্য থাকবে। সেটা তারা কখনো বামের দিকে ঝুঁকে পড়া, কখনো মধ্যপন্থী বলে দাবি করা, কখনো মুক্তিযুদ্ধের কথা বলে, কখনো ইসলামপন্থীদের কথা বলে, কখনো ধর্মভিত্তিক রাজনীতিকে ইগনোর করে, আবার কাছে টেনে নেয়। মানে তাদের একটা হযবরল অবস্থাই কি এই দলটার এই করুণ পরিণতির জন্য দায়ী? কারণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়েই তো আপনাকে আগাতে হবে। আপনি যে আপনার লক্ষ্যে ওদের ওদের পৌঁছাতে চান। ওদের ওদের আদর্শটা কি? এটা নিয়ে কিন্তু বহুবার প্রশ্ন করা হয়েছে ওদেরকে। ইভেন আপনার আমার এখনো মনে আছে কয়েকটা টক শোতে কিন্তু তাদেরকে জিজ্ঞেসও করা হয়েছে যে, অ্যা আ মধ্যপন্থী বলতে আসলে উনারা কি বোঝান? উনারা কেউ কিন্তু এটার উত্তর ঠিকমতো দিতেন না। এই ঘুরে পেঁচায়া উনাদের টক শোতে উনাদের হয়ে যারা টক শোতে আসেন, তাদের মধ্যে একমাত্র আমার ২ জন মানুষকে ভাল লাগে। একটা হচ্ছে আলাউদ্দিন মোহাম্মদ নামে একজন আছেন, আর হচ্ছে এই তাসনুভা। আর প্রত্যেকে দেখবেন কি বলে, উনারা ছাড়া আর কেউ বুঝেন না। আচ্ছা। তো সেইটা হচ্ছে উনারা যদি জবাব ঠিকমতে না মানে জবাব দিবেন কি? মানে উনার তো আইডিওলজি আসলে ফিক্স হয় নাই। আর এত দ্রুত কোন পলিটিক্যাল পার্টির আদর্শ ঠিক হয় না। এটা কিন্তু প্র্যাকটিসের একটা বিষয়। দীর্ঘদিন ধরে আপনি প্র্যাকটিস করে আপনার একটা আইডিওলজি আপনি সেট করবেন। কিন্তু কিন্তু বাংলাদেশী সেই ওরা পথে তো বলে কি হাঁটতে যে হবে। হাঁটতে তো হবে। উনারা তো হাঁটাই হুম, শুরু হুম। করেন নাই। হাঁটার আগেই একবার উনারা বিএনপির অ্যা দিকে হেইলা পড়েন। এখন আবার জামাতের দিকে হেইলা পড়েন। আর জামাতের দিকে হেইলা পড়ার কারণে মানুষজন এত কেন ক্ষুব্ধ হইছে আমি জানি না। আমি উনাদের উপরে ১ম ক্ষুব্ধ হয়েছি যখন উনারা এবি পার্টির সাথে জোট করছেন। এবি পার্টির সাথে উনারা একটা জোট করছেন না? হ্যাঁ, জোট করেছে। এবি পার্টি সহ এবং আরেকটা হ্যাঁ, আরেকটা হ্যাঁ। পার্টির সাথে। ২ টা রাষ্ট্র পার্টির সাথে। সংস্কার আন্দোলন। আচ্ছা এবি পার্টির যিনি প্রধান তিনি হলেন সাবেক শিবির সভাপতি। উনার কথা বাদ দিলাম। উনি এখন অনেক ভালো, ভালো কথা বলেন। আচ্ছা উনাদের যে আরেকজন ব্যক্তি আছেন, সদস্য ব্যারিস্টার সচিব। ফুয়াদ, তাই না? ব্যারিস্টার ফুয়াদ হুম, তো হুম। বাংলাদেশের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসই উনি মানেন না। উনি নতুন তারিখ খুঁজতেছেন। তো ওই নতুন তারিখ খোঁজা যে লোক দলের ভেতরে আছে এবং এই কথা বলার পরে ওই লোকটাকে কি এবি পার্টি থেকে বাদ দিয়ে দেওয়া হইছে?
দেওয়া হয়নি। তাকে তো বহিষ্কার করার কথা ছিল। যে তুমি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছো। তোমার তো রাজনীতি করারই অধিকার নাই এখানে। কিন্তু তাকে তো বাদ দেয় নাই। এটা কি বাক স্বাধীনতা? এইজন্য হয়তো তাকে রাখছে। আচ্ছা, তাকে রাখছে তো এনসিপি কি এটার প্রতিবাদ করছে? এনসিপির নেতাকর্মীরা কি বলছে যে ব্যারিস্টার ফুয়াদ এই কথা কিভাবে বলে? তারা সুন্দর মতো গিয়ে এবি পার্টির সাথে একটা জোট জোট করে ফেললো। করেছে। এখন ওনারা জামাতের সাথে জোট করবে। এখন জামাতের আমি শুরুতে একটা কথা বলতে নিয়েছিলাম যে তরুণ প্রজন্ম আসলে জানে না যে জামাত কিন্তু খেয়ে ফেলা দল। সে বিএনপিকে খেয়ে ফেলতো। বিএনপি যদি আর একটা টার্ম জামাতের সাথে থাকতো, বিএনপিকেও খাইয়া ফেলতো সে। কিন্তু ওই সময়ের মধ্যে ১-১১ ঘটে গেছে। আমার মতে বিএনপি ১৬ বছর লড়াই সংগ্রাম করেছে রাজপথে, কিন্তু রাজনীতিটা তার টিকে গেছে। কারণ জামাতের সাথে তার সেভাবে আর মিশতে হয় নাই। মিশতে হয়নি। এবং এই জামাতের কারণেই বিএনপির পুরো রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে গেছিল। কারণ যুদ্ধাপরাধীর দল ভাই। ও বাংলাদেশ চায় নাই। ও জীবনে ভালো হবে না। ওর রাজনীতি হচ্ছে এইটা। ও এখন না, সুন্দর, অনেকে সুন্দর, সুন্দর, অনেকে সুন্দর কথা বলে। অনেকে এখন বলে যে এই জামায়াতি আসলে প্ল্যান করে, তারা যেহেতু নানা রকম গোপন পরিকল্পনা করে অনেক কিছু করে, তারাই প্ল্যান করে এনসিপি কে তাদের পেটের ভিতরে নিয়ে নিল, যেন এনসিপি প্রধান বিরোধী দল বা একটা বড় সংগঠিত শক্তি রাজনৈতিক দল না হতে পারে, তাহলে জামায়াত আরো কোণঠাসা হয়ে যেত। এরকম অনেকেই বলেন যে তাদের লোকজন সেইখানে দিয়ে তারা সেটাকে কবজায় করে নিয়েছে। আমার মনে হয় না যে এনসিপি বিরোধী দল কেন একটা সিট পাওয়ার মতো যোগ্যতা এনসিপির আছে কিনা আমার সন্দেহ। বরঞ্চ এখন আমার মনে হচ্ছে এই তাসনিম যারা স্বতন্ত্র থেকে কিন্তু সংসদে ঢুকে পড়তে পারেন। এটা আমার ধারণা। মানে আমার ধারণা আরকি যে তার এই সম্ভাবনাটা বরঞ্চ এখন তৈরি হইল। কারণ আ আমি কিন্তু বারবার বলি যে আমাদের ১৯৭১ সাল আপনার এখন মনে হচ্ছে না যে এই দেশে কি মুক্তিযুদ্ধপন্থী লোক নাই? এত বিরোধিতা করতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না। এটা হচ্ছে কি ক্ষমতার মানে ওই আপনি আগের আমলটা চিন্তা করেন। রাস্তা দিয়ে কারো সাথে ধাক্কা খাইলেও সেও আওয়ামী লীগ ছিল। আর হ্যাঁ, এখন আপনি আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না রাস্তায়। তার হচ্ছে আপনার এই ক্ষমতার যে বুদবুদের মধ্যে তারা ঢুকছে। মানে সবাই ভাবতেছে কি যে এই দেশের কেউ মনে হয় আর মুক্তিযুদ্ধের পক্ষে নাই বা আছে অল্প কিছু লোক হয়তো আছে। বা হচ্ছে বিএনপি যেমন এখন মুক্তিযুদ্ধের কথা খুব বেশি, বেশি বলে। বিএনপিও দেখবেন জামাতের বিরুদ্ধে কথা বলে। যে স্বাধীনতা বিরোধী শক্তি। এটা হচ্ছে আপনার ওই যেটা ক্ষমতার যে বাবল, ক্ষমতার বাবলের মধ্যে এরা ঢুকে ভাবতেছে যে এই দেশে মনে হয় মানে মুক্তিযুদ্ধপন্থী মানুষের সংখ্যা অনেক কম। আর মানে মুক্তিযুদ্ধপন্থী বলতে মুক্তিযুদ্ধকে খুব একটা এখন আর মানুষ গুরুত্ব দেয় না। এরকম একটা পর্যায়ে চলে আসছে। মানে অনেকে ভাবছে এটা। ইভেন বিএনপিও দেখবেন মুক্তিযুদ্ধের কথা বলে এখন। এবং অনেকে এখন বলছে কি যে বিএনপি হচ্ছে এখন এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিয়েছে। আমি বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে অন্তত একটা পলিটিক্যাল ফোর্স, শক্তিশালী পলিটিক্যাল ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে আছে যে রাজনীতির জন্য হলেও মুক্তিযুদ্ধকে সামনে রেখেছে সে। আপনি শুধু চিন্তা করেন বিএনপি যদি ৭২ এর সংবিধানের পক্ষে না দাঁড়াতো, এই সরকার ৭২ এর সংবিধান বাতিল করে দিত। আপনি ওই সময়কার হ্যাঁ, হ্যাঁ, পরিস্থিতি আপনার হুম, শুরুর দিকের হুম, পরিস্থিতির হুম, কথা তো মনে হুম, আছে। হুম। একমাত্র বিএনপির শক্তিশালী অবস্থানের কারণে এই সরকার সেটা পারে নাই। এবং এইজন্য বিএনপির কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অন্য কে কৃতজ্ঞ থাকুক আর না থাকুক। সে রাজনীতির জন্য হলেও অন্তত অবস্থানটা তো নিছে। অবস্থানটা আমি নিয়েছে। জানি বাংলাদেশে আওয়ামী লীগও রাজনৈতিক কারণেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। সুতরাং কেউ রাজনীতির বাইরে মুক্তিযুদ্ধকে রাখছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা সাধারণ মানুষ তো অন্তর থেকে ধারণ করি। আমরা চাই ভাই এই দেশে তুমি যেই থাকো, তুমি ভাই আমার দেশের জন্মটাকে স্বীকার করো। আমার দেশের জন্মের পেছনে সকল নায়কদেরকে তুমি তার স্বীকৃতিটা দাও। না, তাদেরকে তুমি সেটাই, অপমান সেটাই। অপদস্থ তাদেরকে তুমি অপমান অপদস্থ কইরো না। আর এই এনসিপি শুরু থেকেই অপমান অপদস্থ কইরা আসতেছে। এই নাহিদ ইসলাম বলছে কি যেদিন তারা ১৫ই আগস্টকে শোক দিবস হিসেবে বাতিল করলো। সেদিন সে বলল কি যে সে হচ্ছে বাংলাদেশের এই বঙ্গবন্ধুকে সে জাতির জনক মনে করে না। আচ্ছা নাহিদ ইসলামের মনে হয় না। হুম। কিন্তু ১ কোটি লোক যদি মনে করে তাইলে কি হবে বিষয়টা? ১ কোটি লোক যদি মনে করে যে উনি জাতির জনক, তো আপনার সাথে ওই ১ কোটি লোকের পার্থক্যটা আপনি কিভাবে করবেন? আপনার মনে হয় নাই আপনি বাদ দিয়া দিছেন।
তো খুব ভালো কথা আপনি বাদ দিছেন। এরপরে নাহিদ ইসলাম বলল কি যে আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে। ঠিক আছে, আছে। আপনি এটা মনে করেন ফাউন্ডিং ফাদার্স আছে। এবং উনি বলল কি যে শেখ হাসিনা অন্যান্য যারা নেতৃত্ব স্থানীয় ছিল তাদেরকে শেখ হাসিনা গুরুত্ব দেয় নাই। অর্থাৎ তাজউদ্দিন সহ আরো যারা নেতারা আছেন তাদেরকে গুরুত্ব দেয় নাই। খুব ভালো কথা, কিছুই হয় নাই। তো তোমারে করতে মানা করছিল কে? তারা তো কোনো তুমি কিছু করেনি আরকি। ফাউন্ডিং ফাদার্স দেরকে কি তুমি সম্মান দিছো ঠিক মতে? তুমি কি তাজউদ্দিনকে নিয়ে ১০ টা প্রোগ্রাম বানাইতে পারছো? তুমি কি ৪ নেতাকে নিয়ে ১০ টা প্রোগ্রাম বানাইতে পারছো? জেনারেল ওসমান এর নিয়ে তুমি প্রোগ্রাম করতে পারছো? তুমি তো সেটা করো নাই রে ভাই। তো তুমি আমারে মুক্তিযুদ্ধ শিখাইতে আসলে তো হবে না। আমি মনে করি যে এই জেনারেশনের অর্থাৎ এই যে যারা এই নাহিদ হাসনাতরা এরা হচ্ছে ওই যে মাসুদ কামাল ভাই একটা ভালো কথা বলেন। উনি একবার একটা টক শোতে বলছিল যে এরা হচ্ছে এক বইয়ের পাঠক। পড়ছে একটা বই, ওই বই নিয়ে এবং ওই বইটাই পড়ছে যেটা নিজের আদর্শের সাথে যায়। ওই বইটা পইড়াই এরা হচ্ছে এই জ্ঞানী, জ্ঞানী শব্দ ভান্ডার ছাড়ে। বেসিক্যালি বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা সামষ্টিক অংশগ্রহণ। এটা জনযুদ্ধ। এটাকে আপনি খাটো কইরা বাংলাদেশের রাজনীতি করবেন। আর আপনি এখন জামাতের সাথে জোট জোট করে আপনি ভাববেন যে আপনি এমপি মন্ত্রী হবেন। এটা স্বপ্ন ছাড়া আর কিছু না। এটা না স্বপ্ন সেটাই এবং সেটাই শরীফ, আমরা আসলে একেবারে শেষের দিকে যে কিন্তু আ অ একটু তো আসলে বেদনার বিষয়ও যে একটা সম্ভাবনাময় তরুণ রাজনৈতিক দল তারা যেভাবেই আসুক না কেন রাজনীতির মাঠে, আপনি যে বলছিলেন যে নানা রকম ছলচাতুরি তাদের মধ্যে ছিল। আ যাই হোক কিংবা meticulous ডিজাইন এর যে অভিযোগ, সেই অভিযোগ মিলিয়েও কিংবা কিংস পার্টির করার যে তাদের বিরুদ্ধে একের পর এক বলা হচ্ছিল, সেইটা করেও আমি বলতে চাচ্ছি যে একটা তরুণ রাজনৈতিক দল, তরুণ প্রাণ তারা আসছিল। তারা হয়তো আ ভুল করেছে, ভুলগুলো সংশোধন করে, ভুলগুলো বুঝতে পেরে মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে ধারণ করে সবাইকে নিয়ে একটা রাজনীতি করবে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিবে। কিন্তু সেই আশায় একেবারে গুড়ে বালি আমরা সেরকম ভবিষ্যৎ এটাতে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আ যেসব ছাত্রছাত্রীরা, যেসব ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তাদের সাথে এখনো হয়তো আছে। আবেগের জন্যই আছে। কারণ ২৪ এ যেই ঘটনা ঘটেছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যে সাধারণ মানুষের রক্ত গেছে, এই রক্তটা তো মিথ্যা না ভাই। এই হ্যাঁ, রক্তের জন্যই তো এই হাসনাত, এই সার্জিস, এই নাহিদদের উত্থান হয়েছে। তাই না? তো ওই ছেলেমেয়েরা যারা সাধারণ শিক্ষার্থী ছিল, যারা সেই রক্তের টানে এদেরকে এসে সমর্থন দিয়েছে এবং এরা হচ্ছে ওই রক্তের সাথে যেমন বেইমানি করেছে, ২৪ এর সাথে যেমন বেইমানি করেছে, এরা ৭১ এর সাথেও বেইমানি করেছে এবং এই ছেলে-মেয়েগুলার সাথেও তারা বেইমানি করেছে। এবং জনগণের সাথে তো বেইমানির নানা রকম প্রমাণ আমাদের কথা আসছে। না হয় আমরা বাদই দিলাম। আমাদের কথা তো আমরা বাদই দিলাম। যে সাধারণ মানুষের কথা ওরা কোনদিনই চিন্তা করে নাই। উম আপনার পুরা ১.৫ বছর সময় নিল ডক্টর ইউনূস এদেরকে লাইন আপ করার জন্য। এছাড়া আর কেন এত, এত লম্বা সময় নির্বাচনের জন্য কেন নেওয়া হইছে? কি সংস্কার হইছে দেশের? দেশের ১২ টা বাজায় দিয়া চলে যাচ্ছে। এখন ইলেকশন সামনে আসছে, ওই দল এখন পদত্যাগের হিড়িক শুরু হচ্ছে আরকি যা মনে হচ্ছে। তো তাতে কি লাভ হইল? মানে এখানেও ডক্টর ইউনূস ব্যর্থ। যা হ্যাঁ, দেখলাম। সেটাই। নানা রকম ব্যর্থতার মধ্য দিয়েই আসলে দেশটাও অনেক পিছিয়ে গিয়েছে। এটা সত্য। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা আসলে চাই যে আসলে সকলে মিলে, সবাই মিলে সহাবস্থান করে এই দেশটা সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এইটাই আসলে একজন দেশপ্রেমিক জনগণ, একজন দেশপ্রেমিক নাগরিকের এইটাই প্রত্যাশা হওয়ার কথা। আজকে শরীফ আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।